সুপ্রিয় শিক্ষার্থীগণ, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার সাকিব হাসান ধ্রুব। আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমাদের পেডিয়াট্রিক সার্জারির এমসিকিউ এসবিএস সলভ ক্লাস ফর ম্যাট্রিক্স এফসিএস পার্ট 1 প্রোগ্রাম। আচ্ছা, আমাদের মূল মূল টপিকগুলো কি সেগুলো নিয়ে আমরা প্রথমে ইনিশিয়াল একটু আলোচনা করব। তারপর হলো আমরা মূলত সলভ ক্লাসের ভিতরে প্রবেশ করব। প্রথম দেখেন, আমাদের লেকচার আউটলাইনের মধ্যে আসছে চ্যাপ্টার 17 হচ্ছে পেডিয়াট্রিক সার্জারি, চ্যাপ্টার 18 হচ্ছে নিউনেটাল সার্জারি, ট্রমা ইন চিলড্রেন এবং পেডিয়াট্রিক ইউরোলজি। বেসিক্যালি জিনিসটা হচ্ছে আমরা যেভাবে কোশ্চেনগুলো সেট করছি, আপনার হচ্ছে পেডিয়াট্রিক সার্জারি তো যেহেতু ক্লিনিক্যাল বেসড কোশ্চেনগুলো থাকে বেশি, তো আমরা এখান থেকে ক্লিনিক্যাল সিনারিও অনেকগুলো তৈরি করে দিছি এবং যেই প্রশ্নগুলো হচ্ছে আপনার ক্লিনিক্যালি আমাদের জন্য দরকার সেই প্রশ্নগুলোকে আমরা সিলেকশন করার চেষ্টা করছি। তো ওগুলোর সাথে আপনি যখন সলভ করবেন সেগুলো মেকানিজমগুলো এবং সেই জিনিসগুলো আপনার কনসেপ্টগুলো ক্লিয়ার করে নিলে আপনার অন্যান্য প্রশ্নগুলো অ্যান্সার করতেও সুবিধা হবে। আমরা চেষ্টা করছি চ্যাপ্টার কোশ্চেন চুজ করার সময় একটু কমপ্লিকেটেড জায়গাগুলো থেকে চুজ করার জন্য, যেন এই জায়গাগুলোতেও যে গুরুত্বপূর্ণ বা এই জায়গাগুলো যেন আপনার দৃষ্টি যায় ওইটাকে আপনাদেরকে অনুপ্রেরণা দেওয়ার জন্য। আচ্ছা, আমরা প্রথম কোশ্চেনে আসি। রিগার্ডিং মডারেট ডিহাইড্রেশন, হুইচ অফ দ্য ক্লিনিক্যাল সাইন ইজ সিন। মানে আমরা যেহেতু জানি যে সাম নো ডিহাইড্রেশন, সাম সিভিয়ার ডিহাইড্রেশন, আমরা যে ক্লাসিফিকেশন জানি সেখানের মধ্যে মাইল্ড মডারেট সিভিয়ার ডিহাইড্রেশনের ক্লাসিফিকেশনটা আপনার বেলাভ ইউজ করছে। তো সেখানের মধ্যে কোশ্চেনের মধ্যে দেওয়া আছে লো ইউরিনারি আউটপুট, ড্রাউজিনেস, ড্রাই মাউথ, ট্যাকিকার্ডিয়া, সাঙ্কেন, ফন্টানেলি। এখানে সরাসরি উত্তরটা যে দেওয়া আছে, মডারেট ডিহাইড্রেশনের কারণে লো ইউরিনারি আউটপুটটা কমবে, ড্রাই মাউথ হবে, সাঙ্কেন হাউস এবং ফন্টানেলটা কমবে। এগুলো মডারেট। আর সিভিয়ার ডিহাইড্রেশনের জন্য আপনার ড্রাউজিনেস, ট্যাকিকার্ডিয়া, স্লো ক্যাপিলারি রিফিল, এগুলো সিভিয়ার ডিহাইড্রেশনের জন্য। ফলে ড্রাউজিনেস, ট্যাকিকার্ডিয়া এটা কিন্তু ফলস হবে উত্তর। আচ্ছা, পরেরটাতে আসি। আউটসাইড দ্য নিওনেটাল পিরিয়ড, দ্য ফ্লুইড দ্যাট আর ইউজড ইন দ্য মেইনটেন্যান্স ফ্লুইড ইন দ্য পেডিয়াট্রিক সার্জারি। মানে নিওনেটাল বাদে অন্যান্য বাচ্চাদের ক্ষেত্রে আমরা মেইনটেন্যান্স ফ্লুইড, আমরা সাধারণভাবে যদি কোনো রোগীকে এনপিও রাখি তখন কোন ফ্লুইডগুলো দিব? এটা প্লাজমা লাইট 148। এটা আমাদের দেশে খুব একটা ইউজ হয় না, এটা বিদেশে মাল্টিপল ইলেকট্রোলাইট দিয়ে একটা সলিউশন, প্লাজমা লাইট। হার্টম্যান সলিউশন, তারপর 0.9% স্যালাইন, 0.45% স্যালাইন প্লাস 5% দিয়ে, যেটা জুনিয়র স্যালাইন বলা হয়, 0.9% স্যালাইন অ্যান্ড 0.15% পটাশিয়াম ক্লোরাইড। উত্তরগুলো আমরা দেখব। দেন মেইনটেন্যান্স ফ্লুইডের মধ্যে কোনটা আছে? প্লাজমা লাইট 148, এটা ট্রু। হার্টম্যান সলিউশন, এই দেখেন, এটাও ট্রু। আর আপনার 0.9% স্যালাইন, এটা কিন্তু ফলস। আর আপনার 0.9% স্যালাইন ফলস। আর ওই যে জুনিয়র স্যালাইন যেটা আমরা সবচেয়ে বেশি ইউজ করি সেটাও কিন্তু ফলস। আপনি এখানে মধ্যে দেখবেন যে ফ্লুইডস ইন দ্য চিলড্রেনে 4টা ক্যাটাগরি করে আমাদের স্যালাইনগুলো দিতে বলা আছে। এটা প্রথমে সার্কুলেটরি সাপোর্ট, যদি ধরেন কোনো ট্রমা পেশেন্টের যদি কোনো সার্কুলেটরি কলাপস হওয়ার চান্স থাকে সেখানে আমরা কি ফ্লুইড দিব, এখানে 4টা উদাহরণ আছে। প্রিভিয়াস ফ্লুইড আর ইলেকট্রোলাইট ড্যামেজ, মানে আগে কোনো কারণে ডায়রিয়া বা অন্যান্য কারণে ফ্লুইড যদি লস হয়ে থাকে সেটাকে কীভাবে রিপ্লেস করব, এখন চলতেছে অনগোয়িং লস, সেখানে কীভাবে রিপ্লেস করব, এবং এনপিও রোগীকে মেইনটেন্যান্স ফ্লুইড কীভাবে, সেগুলোর মধ্যে সব আছে। তো এটাও ট্রু যে 0.9% সোডিয়াম ক্লোরাইড এবং 0.15% পটাশিয়াম, 0.9% স্যালাইন কিন্তু ফলস। বেসিক্যালি ইস্যুটা যেহেতু আমরা মেইনটেন্যান্স ফ্লুইড, সেহেতু আমার এটা কিন্তু ইনিশিয়াল আমাদের মানে 0.9% স্যালাইনটা কিন্তু আমার সার্কুলেটরি সাপোর্ট, ধরেন ট্রমা পেশেন্ট নিয়ে আসছে তাকে আপনি দিতেছেন, সেটা ঠিক আছে, কিন্তু যখন আপনি মেইনটেইন করবেন তাকে, যখন এনপিওর পরবর্তী চলে যাবেন তখন কিন্তু আপনাকে পটাশিয়াম সাপ্লিমেন্টেশন দিতে হবে। সো আপনারা যখন পড়বেন আপনারা চেষ্টা করবেন যে এই জিনিসগুলোর সাথে একটা যুক্তি তো ওগুলো দাঁড় করার, যে যুক্তিগুলো বুঝে বুঝে পড়ার, তাহলে কিন্তু আপনার জিনিসগুলো মনে থাকবে। আর আরেকটা খুব ইন্টারেস্টিং জিনিস যে 0.45% স্যালাইন অ্যান্ড 5% দিয়ে, যেটা আমরা সবচেয়ে বেশি ইউজ করি, যে লিবোটেস জুনিয়র বলি যেগুলোতে আমরা ক্লিনিক্যালি ইউজ করি, সেটা কিন্তু কোনো রেকমেন্ডেশনে নাই। এবং আমরা যে হাফ স্ট্রেংথ স্যালাইন ইউজ করি আসলে কিন্তু মানে আপনাদের বেলাভ হিসেবে কিন্তু কোনো রেকমেন্ডেশন কিন্তু ইউজ করা নাই। আচ্ছা, আসি প্রথম রিগার্ডিং প্রি অপারেটিভ ফাস্টিং ইনস্ট্রাকশন ইন পেডিয়াট্রিক সার্জারি। মানে আপনি অপারেশনের আগে যে আমরা খাওয়া বন্ধ রাখতে বলি, কোন খাদ্যের জন্য কতক্ষণ বন্ধ রাখতে হবে? আমরা কিন্তু ইন জেনারেল বলে দিই যে সাধারণ রোগীদেরকে বলে দিই 6 ঘন্টা 8 ঘন্টা বন্ধ থাকবে, কিন্তু এটা একটা বেসিক ইনস্ট্রাকশনগুলো আছে, সেটা বইয়ের মধ্যে আছে। এবং আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে যে বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু এটা আরো ফলো করা আরো বেশি জরুরি, কারণ আমরা বড়দের যেহেতু স্টমাক ক্যাপাসিটি বেশি, আমরা কিন্তু অনেকক্ষণ এনপিও থাকলেও আমাদের কিন্তু ওই হাইপোগ্লাইসেমিক ফিচারগুলো ওইভাবে ডেভেলপ করে না। কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু এটা মেনটেন করা খুব জরুরি। এবং এটা আমরা দেখে আসি
এটা হচ্ছে ক্লিয়ার ফ্লুইড ফর 4 আওয়ার্স, এটা ফলস। ব্রেস্ট মিল্ক 4 আওয়ার্স ট্রু। সলিড 8 আওয়ার্স, ক্লিয়ার ফ্লুইড 1 আওয়ার, সলিড 6 আওয়ার্স। দেখেন আপনি এখানে পরিষ্কারভাবে লেখা আছে 146 মনে রাখার জন্য। ক্লিয়ার ফ্লুইড হলো 1 আওয়ার, 4 আওয়ার হচ্ছে ব্রেস্ট মিল্ক, আর 6 আওয়ার 4 হলো সলিড। একদম পরিষ্কারভাবে উত্তরগুলো দেওয়া আছে। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্টস আর ট্রু রিগার্ডিং টেস্টিকুলার ডিসেন্ট? মানে আমাদের হচ্ছে অ্যাবডোমিনাল ক্যাভিটি থেকে যখন স্ক্রোটামে টেস্টিস ডিসেন্ড করে, সেই ডিসেন্ট মধ্যে কোন ইনফরমেশনগুলো এখানে ট্রু হিসেবে আছে? আচ্ছা, মাইগ্রেশন টুয়ার্ড দ্য ইন্টারনাল রিং ইজ গাইডেড বাই সোয়াস মাসল ফাইবার। সোয়াস মাসল ফাইবারের উপর দিয়ে হচ্ছিল মাইগ্রেশন গাইড হয়। ডিসেন্ট অফ দ্য টেস্টিস ইন দ্য স্ক্রোটাম রিকোয়ার্স লুটিনাইজিং হরমোন। পেরিটোনিয়াম প্রেসিডিং দ্য টেস্টিস থ্রু দ্য ইনগুইনাল ক্যানাল বিকামস processus vaginalis। তারপর হচ্ছে failure of obliteration of the processus vaginalis leads to direct inguinal hernia. Testicular descent is usually complete by 30 weeks of gestation. আচ্ছা, migration toward the internal ring is guided by psoas major muscle fiber, এটা false। আমরা জানি যে গুবার্নাকুলাম দ্বারা গাইড করা হয়। তারপর যে descent into the testis in the scrotum by luteinizing hormone, এটাও false। এটা হবে হলো টেস্টোস্টেরন এখানে আছে। পেরিটোনিয়াম প্রেসিডিং দ্য টেস্টিস ফলোইং দ্য ইনগুইনাল ক্যানাল বিকাম প্রসেসাস ভ্যাজানালিস, মানে স্ক্রোটামের আগে যে পেরিটোনিয়ামটা যাইতেছে সেটাই হচ্ছিল প্রসেসাস ভ্যাজানালিসে পরিণত হয়। এটা হচ্ছিল ট্রু। আর হচ্ছে এই প্রসেসাস ভ্যাজানালিসটা বন্ধ হয়ে যাওয়াটা যদি মানে না হয় ঠিক মতো, তখন আমরা কি হয়, এখানে দিছি ডিরেক্ট ইনগুইনাল হার্নিয়া। উত্তরটা ভুল, এটা হবে ইনডাইরেক্ট ইনগুইনাল হার্নিয়া। আর হচ্ছে টেস্টিকুলার ডিসেন্ট ইজ কমপ্লিট ইন দ্য 30th উইক অফ জেস্টেশন, এটা হলো ট্রু। আচ্ছা, রিগার্ডিং হাইড্রোসিল হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্টস আর ট্রু? আমরা আসতেছি 5 নম্বর কোশ্চেনে। এটা হচ্ছে রিগার্ডিং হাইড্রোসিল হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্টস আর ট্রু? হচ্ছে হাইড্রোসিল ইজ এ ফ্লুইড কালেকশন বিটুইন দ্য প্যারাটাল এন্ড ভিসেরাল লেয়ার অফ দ্য tunica albuginea। তারপর হচ্ছে ইউজুয়ালি spermatic cord cannot be felt above it. Hydrocele reduced overnight. Majority of the hydrocele resolved before 6 months. Excision or eversion of the tunica vaginalis is called Jabulis procedure. আচ্ছা, প্রথম হচ্ছে হলো হাইড্রোসিলের মধ্যে ছিল, দেখেন এটা প্রথমটা ছিল ফলস। আমি আবার বলতেছিলাম যে প্রশ্নটা যখন আমরা তৈরি করছি, আমরা কিন্তু চেষ্টা করছি যে পার্ট 1 এর স্যাররা যেভাবে যে মেন্টালি থেকে প্রশ্নগুলো করে আমরা ওগুলোকে একটু ফলো করার। সেটা হচ্ছে দেখেন, এই যে হাইড্রোসিল ইজ এ ফ্লুইড কালেকশন বিটুইন দ্য প্যারাটাল এন্ড ভিসেরাল লেয়ার অফ দ্য টিউনিকা অ্যালবুজিনিয়া, এটা কিন্তু ফলস। কারণ কি, এটা টিউনিকা ভ্যাজানালিস। আপনি কিন্তু যখন বড় স্টেম দেখবেন, আমরা কিন্তু প্যারাটাল এন্ড ভিসেরাল লেয়ার আমরা একটু দেখি, আমরা হচ্ছে ট্রু দিয়ে দেওয়ার চান্স থাকে। আপনারা প্রশ্নটা এই কারণে বারবার করে বলতেছি, ভালো করে পড়বেন। ইউজুয়ালি স্পারমাটিক কর্ড ক্যানট বি ফেল্ট অ্যাবভ ইট, এটা হলো ফলস। এটা একটা খুব গুরুত্বপূর্ণ ক্রাইটেরিয়া হচ্ছে হলো যে হাইড্রোসিল স্পারমাটিক কর্ডটা উপরে ফিল করা যায়, এবং এটার মধ্যে হচ্ছে হলো আপনার ইউজুয়ালি কিন্তু যদি আপনার ওই ইন্টারনাল রিং পর্যন্ত ডেভেলপ করে, সেক্ষেত্রে কিন্তু এই স্পারমাটিক কর্ডটা ফিল করা যায় না। সো ইউজুয়ালি ফিল করা যায়, এটা ট্রু, মানে ফলস হইতো আর কি, মানে ইউজুয়ালি করা যেত। হাইড্রোসিল রিডিউস ওভারনাইট, এটা ট্রু। আপনার রাতের বেলা থাকলে, যেহেতু আমরা বললাম যেখানে যেটা প্যাটেন্ট একটা মানে ডাক থাকে, সেখান থেকে মানে ফ্লুইডটা জমা হয়, তখন রাতের বেলা যদি আপনার শুয়ে রেস্ট নেয়, তখন হচ্ছিল ফ্লুইডটা আবার পেরিটোনিয়াল ক্যাভিটিতে ফেরত যাওয়ার চান্স থাকে। সো কিছু কিছু ক্ষেত্রে হাইড্রোসিল কিন্তু রাতের বেলা রিডিউস হয়, এবং যেহেতু এর ফলে হলো দাঁড়াইলে হতেছিল হাইড্রোসিলটা প্রমিনেন্ট হয়ে ওঠে। আচ্ছা, মেজরিটি অফ দ্য হাইড্রোজেল রিজলভ বিফোর 6 months, এটা ফলস। দেখেন এখানে মধ্যে লেখা আছে যে বিফোর 2 years, সার্জারি 2 বছরের আগে আমরা হাইড্রোসিল অপারেশন সাধারণত করি না, কারণ 2 বছরের মধ্যে অনেক ক্ষেত্রেই ডেভেলপ হয়ে যায়, রিজলভ হয়ে যায়। আর এক্সিশন এন্ড ইভারশন অফ দ্য টিউনিকা ভ্যাজানালিস ইজ কল্ড জ্যাবুলিস প্রসিডিওর, এটা ট্রু। এর মধ্যে দুইটা প্রসিডিওরের কথা বলা আছে, হচ্ছে লর্ডস প্রসিডিওর এবং জ্যাবুলিস প্রসিডিওর। লর্ডস প্রসিডিওর হচ্ছিল প্লিকেশন, জাস্ট আমরা হাইড্রোসিলের ওয়ালটাকে হতেছিল এক্সিশন করে হচ্ছিল অ্যাপ্লিকেশন করে আপনার ওয়ালের সাথে লাগায় রাখি, তার ফলে হচ্ছিল ওখান থেকে ফ্লুইড তৈরি হয় না স্ক্রোটাল ওয়ালের সাথে। আর হচ্ছিল, আচ্ছা আমরা এখন আসতেছি 6 নম্বর প্রশ্নে, হচ্ছিল রিগার্ডিং টেস্টিকুলার টর্শন হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্টস আর ট্রু? ইন্ট্রাভেজাইনাল টেস্টিকুলার টর্শন মে অকার at any age. Extravaginal testicular torsion occurs in adolescence. Abnormal posterior anchoring of the testis allows torsion within the tunica vaginalis. Creamsteric reflex is present. এবং যে 3-point fixation with absorbable suture is done in testis if they remain viable. আচ্ছা, আমরা এটার উত্তরটা দেখার আগে আমরা হচ্ছে হলো ইয়াটা দেখি। আমরা হচ্ছে ইন্ট্রাভ্যাজানাল আর এক্সট্রাভ্যাজানাল টর্শন জিনিসটা কি, বেসিক্যালি জিনিসটা কি, টিউনিকা ভ্যাজানালিসের যে লেয়ারগুলো থাকে, সেই লেয়ারের ভিতরে যদি টর্শনটা হয়,
তাহলে সেটাকে আমরা বলতেছি হচ্ছে ইন্ট্রাভেজানাল টর্শন। আর যদি এক্সট্রাভেজানাল টর্শন হচ্ছিল লেয়ারের বাইরের অংশের মধ্যে যদি হয়, তখন আমরা যেটাকে বলা হচ্ছিল এক্সট্রাভেজানাল টর্শন। এখন দেখেন ইন্ট্রাভেজানাল টর্শন, টেস্টিকুলার টর্শন মে অকার অ্যাট এনি এজ, ঠিক আছে, এটা কিন্তু ট্রু। কারণটা হচ্ছিল দেখেন এখানের মধ্যে লেখা আছে যে মেইনলি হচ্ছিল অ্যাডোলেসেন্টদের হইলো যে কোনো বয়সের মধ্যে এটা হতে পারে। এক্সট্রাভেজানাল টেস্টিকুলার টর্শন অকার্স ইন অ্যাডোলেসেন্ট, এটা হলো ফলস। এক্সট্রাভেজানাল টেস্টিকুলার টর্শন হয় হচ্ছিল মূলত নিউবর্নদের মধ্যে। অ্যাবনর্মাল পোস্টেরিয়র অ্যাঙ্করিং অফ দ্য টেস্টিস অ্যালাউ দ্য টর্শন উইদিন দ্য টিউনিকা ভ্যাজানালিস, মানে এই যে দেখেন পোস্টেরিয়র টর্শনটা কি জিনিসটা হচ্ছিল আমাদের হচ্ছিল এপিডিডার্মাল এই লেয়ারটা যখন আপনার ইয়াতে হয় অ্যাঙ্করিং হয়ে থাকে, এখানটার এই যে অ্যাঙ্করিং এর জন্য টর্শনটা হওয়ার চান্স বেশি থাকে। তো যদি অ্যান্টেরিয়র অ্যাঙ্করিং দিতাম তাহলে কিন্তু এটা ফলস হতো। তো যেহেতু পোস্টেরিয়র দেওয়া আছে দ্য ট্রু। ক্রিমিস্ট্রিক রিফ্লেক্স ইজ প্রেজেন্ট, এটা হলো ফলস। ক্রিমিস্ট্রিক রিফ্লেক্স হচ্ছে যেহেতু এটা আমাদের টর্শন হয়ে থাকে, ক্রিমিস্ট্রিক রিফ্লেক্সটা করে না, অ্যাক্টিভেট হয় না। আর হচ্ছিল 3 পয়েন্ট ফিক্সেশন উইথ অ্যাবজর্বেবল সুচার ইজ ডান ইন বোথ টেস্টিস ইফ দে রিমেন ভায়াবল। এই যে এখন আবার ওই কোশ্চেনটা খুব মনোযোগ দিয়ে পড়বেন, কারণ অ্যাবজর্বেবল সুচার এটা কিন্তু ভুল। এটা আসলে হবে হচ্ছিল নন অ্যাবজর্বেবল সুচার দিয়ে হলো ফিক্সেশনটা করা হয়, তো ওর জন্য ফলস হবে উত্তর। আচ্ছা, regarding infantile hypertrophic pyloric stenosis, which of the following statements are true? Presence between the 2 months to 2 years of age, forcefulness of vomiting changes with time, males are more affected than female, on abdominal ultrasound thickened and lengthened pylorus is observed, the patient may suffer from hyperchloremic hypokalemic acidosis. এটা দেখেন এখানের মধ্যে হচ্ছে 2 months to 2 years of age, এটা হলো ফলস। 2 and 6 weeks of age এর মধ্যে হয়, যেহেতু ইনফ্যান্টাইল হাইপারট্রফিক পাইলোরিক স্টেনোসিস বলা আছে। তার মানে কি, মানে একদম নিউবর্ন বা বাচ্চাদের যেগুলো হয় সেগুলো তাদের মধ্যেই হচ্ছিল হাইপারট্রফিক পাইলোরিক স্টেনোসিস হয়। 2 months to 2 years আমরা যদি করেন যে পরবর্তীতে ইন্টুসাসেপশন হচ্ছে হলো 2 months থেকে 2 years এর জন্য, এটা হলো ট্রু হতো। ফোর্সফুলনেস অফ ভমিটিং চেঞ্জেস উইথ টাইম, এটা হলো ফলস। দেখেন ফোর্সফুলনেস অফ ভমিটিং বরঞ্চ মানে ইয়ার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ফিচার হতেছিল এর আপনার এর ভমিটিংটা হলো কনস্ট্যান্টলি ইনক্রিজ হতে থাকে, যেটা হলো আপনার গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স বা অন্যান্য বিনাইন কন্ডিশনের সাথে পার্থক্য করার একটা গুরুত্বপূর্ণ জিনিস, যেটা আস্তে আস্তে রোগীটা হলো আরো খারাপের দিকে যেতে থাকে। মেলস আর মোর এফেক্টেড দ্যান ফিমেল, এটা হলো ট্রু। মেল প্রিভ্যালেন্সটা বেশি। আর হচ্ছে হলো মেল ফিমেল, যে দেখেন মেল ফিমেল রেশিও হচ্ছে হলো 4:1, মানে মেল বেশি। আর ফ্রিকোয়েন্সি ফোর্সফুলনেস ইনক্রিজেস ডেইলি, এটা হচ্ছে গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স থেকে পার্থক্য করে এই কারণে। আচ্ছা, আর অন অ্যাবডোমিনাল আল্ট্রাসাউন্ড থিকেন্ড অ্যান্ড লেংথেন পাইলোরিস ইজ অবজার্ভড, এটা ট্রু। আর হচ্ছে পেশেন্ট মে সাফার ফ্রম দ্য হাইপোক্লোরেমিক হাইপোক্যালেমিক অ্যাসিডোসিস লেখা, এটা আসলে উত্তরটা হবে অ্যালকালোসিস। অ্যালকালোসিস হলো তাহলে হলো কারেক্ট অ্যান্সার। তো অ্যালকালোসিস আমরা যেটা বলি যে প্যারাডক্সিক্যাল অ্যাসিডুরিয়া, মানে আপনার ইউরিনেশন হবে অ্যাসিডিক কিন্তু আপনার বডিতে থাকবে হচ্ছিল অ্যালকালোসিস। তো এটা হলো হাইপোক্লোরেমিক হাইপোক্যালেমিক অ্যালকালোসিস, যেখানে লেখা আছে এই যে। হ্যাঁ, আচ্ছা, এরপর হচ্ছিল এপিডিডার্মাল অর্কাইটিস ইজ কজড। আমরা আসতেছি হচ্ছিল এখন 9 নম্বর প্রশ্নে। 9 নম্বর প্রশ্নটা হচ্ছিল হুইচ ডিজিজ অর ক্লিনিক্যাল ফিচার্স আর ইনক্লুডেড ইন দ্য চার্জ সিনড্রোম। চার্জ সিনড্রোমের হচ্ছিল আমরা নিওনেটাল সার্জারির প্রশ্নটা। তো আমাদের মূলত উদ্দেশ্য থাকে যে নিওনেটাল যে বিভিন্ন কনজেনিটাল ফিচার্সগুলো থাকে সেগুলোকে আমরা একটা করি। তো এখানের মধ্যে হচ্ছে হলো আমাদের মূল উদ্দেশ্য থাকে যে নিওনেটাল পর্যায়ে যে কোনো একটা সিনড্রোম যদি একটা রোগ যদি আমরা ধরতে পারি, তাহলে আমরা বাকি ডিজিজগুলোকে আমরা গিয়ে খোঁজার চেষ্টা করি যে ওগুলো সমস্যাগুলো তার আছে কিনা। তো চার্জ সিনড্রোমের প্রতিটা নিউমোনিকের মধ্যে প্রতিটা লেটার দিয়ে একটা একটা করে ডিজিজ বোঝানো হয়। সো ওই চার্জ সিনড্রোমের মধ্যে কোনগুলো পড়ছে সেটাই হলো প্রশ্নে জানতে চাওয়া হয়েছে। আচ্ছা দেখেন, কোলোবোমা হচ্ছে ট্রু। কোলোবোমা হচ্ছে হলো আপনার আইয়ের যে বিভিন্ন স্ট্রাকচারগুলো থাকে, কর্নিয়া, আইরিস, সেগুলোর মধ্যে যদি কোনো হোল থাকে সেটাকে বলা হয় কোলোবোমা, সেটা হলো ট্রু। হার্টস্প্রাং, আপনার যদি এইচ আছে, এইচ কিন্তু হার্টস্প্রাং ডিজিজ মনে হতে পারে, কিন্তু আসলে এইচ দ্বারা হতেছিল যে হার্ট ডিফেক্টস। তো কোয়েনাল অ্যাট্রেসিয়া যেহেতু এ থেকে অ্যাট্রেসিয়াটা ট্রু। আর হলো রিটার্ডেশন হচ্ছিল এখানে কিন্তু গ্রোথ রিটার্ডেশনটাকে দেওয়া আছে, মেন্টাল রিটার্ডেশন কিন্তু প্রশ্ন করা হয়নি। আর জিতে হলো জেন্ডার, আর জেন্ডার ডিসমরফিজম, কিন্তু এটা আসলে হলো জেনিটাল অ্যানোমালিজ, নট জেন্টাল জেন্ডার ডিসমরফিজম না, এটা জেনিটাল অ্যানোমালিজ।
মূলত আমি এই প্রশ্নটা এই কারণে দিছি যে আপনারা যখন পড়বেন তখন চেষ্টা করবেন যে যেহেতু অবভিয়াসলি এফসিপিএস খুবই প্রতিযোগিতামূলক এবং আস্তে আস্তে আরও প্রতিযোগিতামূলক হবে, তো স্যারদের প্রশ্ন করার চিন্তা থাকে কিন্তু যে কাছাকাছি উত্তরগুলোকে দেওয়া, যেন আপনারা ওই স্পেসিফিকভাবে ওই ইনফরমেশনগুলো মাথার মধ্যে রাখছেন কিনা সেটা টেস্ট করার জন্য। সো আপনারা কিন্তু নামগুলো খুব মনোযোগ দিয়ে পড়বেন। তো চার্ট সিনড্রোমের পাশাপাশি একটা আছে ভেক্টাল সিনড্রোম। ওইটার মধ্যে হচ্ছিল যে ভার্টেব্রাল, অ্যানোরেক্টাল, কার্ডিয়াক, ট্রাকিওএসোফেজিয়াল। মানে আপনার যদি একটা প্রবলেম থাকে, ধরেন আপনি রোগীর একটা কিছু ডায়াগনোস করছেন যে অ্যানোরেক্টাল প্রবলেম আছে, তখন কিন্তু আপনাকে রোগীর পুরো ফুল বডির ভার্টেব্রাল, কার্ডিয়াক সবকিছু হলো আলাদা আলাদাভাবে অ্যাসেসমেন্ট করতে হবে। আচ্ছা, রিগার্ডিং গ্যাস্ট্রোকাইসিস, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্টস আর ট্রু? গ্যাস্ট্রোকাইসিস মধ্যে হচ্ছে আমাদের হলো আমাদের অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালের ডিফেক্টের কারণে যখন আমাদের অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালের কন্টেন্ট বেড়ে আসে সেটাকে বলা হয় গ্যাস্ট্রোকাইসিস। গ্যাস্ট্রোকাইসিসের মধ্যে কোন ফ্যাক্টরগুলো ট্রু? এল্ডার ম্যাটারনাল এজ ইজ এ রিস্ক ফ্যাক্টর, ড্রাগ অ্যাবিউজ ইজ এ রিস্ক ফ্যাক্টর, volvulus is associated with gastrocrisis, associated anomalies are rare, abdominal defects may contain liver. আচ্ছা, আমরা দেখবো যে গ্যাস্ট্রোকাইসিসের সাথে এক্সোমফালোস, এই দুইটা হচ্ছিল দুইটা অ্যাবডোমিনাল ওয়াল ডিফেক্টসকে একসাথে করা হয়। তো গ্যাস্ট্রোকাইসিস দেখবেন যে মূলত এনভায়রনমেন্টাল রিস্ক ফ্যাক্টরস মধ্যে হচ্ছিল গ্যাস্ট্রোকাইসিস বেশি হয়। আর হচ্ছিল আমরা যদি গ্যাস্ট্রোকাইসিস আর ওমফ্যালোসিলের পার্থক্যটা দেখি তাহলে আমরা আসলে ওই জিনিসটা একটু বুঝতে সুবিধা হবে। দুইটাই অ্যাবডোমিনাল কন্টেন্টের মধ্যে সমস্যা, কিন্তু দেখেন মানে দুইটা ইনফরমেশন সবচেয়ে গুরুত্বপূর্ণ। গ্যাস্ট্রোকাইসিস হচ্ছে প্রিম্যাচিউর বেবি, যাদের বাচ্চারা মানে আগে ডেলিভারি হয়েছে তাদের হচ্ছে গ্যাস্ট্রোকাইসিসের চান্স বেশি থাকে। আর ওমফ্যালোসিল হচ্ছে হলো টার্ম বাচ্চাদের মধ্যে। এবং আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ দেখেন, আম্বিলিক্যাল কর্ড, এটা কিন্তু আম্বিলিক্যাল কর্ড গ্যাস্ট্রোকাইসিসে আম্বিলিক্যাল কর্ড হচ্ছে হলো বাইরে থেকে পাশ দিয়ে ল্যাটারালি হচ্ছে হলো গ্যাস্ট্রোকাইসিসে মানে অ্যাবডোমিনাল কন্টেন্ট বের হয়ে আসে। আর ওমফ্যালোসিলে পুরো স্যাকটাই মানে আম্বিলিক্যাল কর্ডের স্যাকের মধ্যেই হচ্ছে হলো আপনার আমাদের স্টমাকের আমাদের অ্যাবডোমিনাল কন্টেন্টগুলো থাকে। তো এখানের মধ্যে এই জিনিসগুলো মাথায় রাখলে দেখেন আপনি কি হবে যে এল্ডার ম্যাটারনাল এজ ইজ এ রিস্ক ফ্যাক্টর, এটা হলো ফলস। বন্ধু, ইয়াং ম্যাটারনাল এজ মানে যেগুলো হলো প্রিম্যাচিউর বাচ্চার ইয়ার জন্য সেটা করতে পারে, সেগুলো হচ্ছে রিস্ক ফ্যাক্টর। ড্রাগ অ্যাবিউজ ইজ রিস্ক ফ্যাক্টর, যদি মায়ের ড্রাগ অ্যাবিউজ থাকে তাহলে হচ্ছে গ্যাস্ট্রোকাইসিস হওয়ার চান্স বেশি থাকে। আর ওমফ্যালোসিলের মানে এক্সোমফ্যালোস বা ওমফ্যালোসিল দুইটাই একই জিনিসই। বেসিক্যালি এক্সোমফ্যালোস কিন্তু বেসিক্যালি ইনভলভড উইথ জেনেটিক ডিসঅর্ডার্স। দেখবেন যে আপনি নিচের মধ্যে আছে বেক উইথ উইডারম্যান ডিজিজ, অ্যানুপ্লিওডিস, এগুলোর সাথে রিলেটেড। আচ্ছা, ভলভুলাস ইজ অ্যাসোসিয়েটেড উইথ গ্যাস্ট্রোকাইসিস, যেমন হচ্ছিল বা আমি যেটা বললাম যে যেহেতু এটা একটা স্মল জায়গা জুড়ে মানে ল্যাটারালি বের হয়ে আসে, তো এখানের মধ্যে কিন্তু ভলভুলাস, অ্যাট্রেসিয়া এগুলো হওয়ার চান্স বেশি থাকে। হ্যাঁ, আর হচ্ছিল ওমফ্যালোসিলের মধ্যে হচ্ছিল লার্জ ওমফ্যালোসিল মানে অ্যাবডোমিনাল ডিফেক্টস মে কন্টেইন লিভার, এটা গ্যাস্ট্রোকাইসিসের ক্ষেত্রে ফলস, কিন্তু ওমফ্যালোসিলের কাছে ট্রু। আর হচ্ছে অ্যাসোসিয়েটেড অ্যানোমালিজ আর রেয়ার, এটা হলো ট্রু। এটা এই যেটা বললাম জেনেটিক ডিজিজ বেশি থাকে হলো এক্সোমফ্যালোস বা ওমফ্যালোসিলের সাথে। তো আপনারা হচ্ছে এই দুটো জিনিস যদি একটু পার্থক্য করে পড়েন আর হচ্ছে এটা রিস্ক ফ্যাক্টরগুলো একটু মনে রাখেন তাহলে আপনাদের জন্য উত্তর করা সহজ হবে। আচ্ছা, আমরা এখন আসছি 11 নম্বর প্রশ্নে। The vicious cycle that damage control surgery aims to break consists of, এটা হচ্ছে আমাদের ট্রমা ইন চিলড্রেন, বাচ্চাদের ট্রমার যে চ্যাপ্টারটা ওটা আমরা প্রবেশ করতেছি। তো টিস্যু হাইপোক্সিয়া, হাইপোথার্মিয়া, কোয়াগুলোপ্যাথি, অ্যালকালোসিস এন্ড সেপসিস। আপনি দেখেন উত্তরটা হবে হচ্ছিল, উত্তরের মধ্যে আমাদের আছে টিস্যু হাইপোক্সিয়া। এটা হচ্ছিল মানে ভিশিয়াস সাইকেলের বেসিক জিনিসটা হচ্ছে ড্যামেজ কন্ট্রোল সার্জারি, এই কনসেপ্টটা গুরুত্বপূর্ণ, আর ভিশিয়াস সাইকেলের যে ইস্যুটা গুরুত্বপূর্ণ। তো আগে আমরা উত্তরটা দেখি যে টিস্যু হাইপোক্সিয়া হচ্ছে ট্রু, হাইপারথার্মিয়া হলো ফলস, এটা হাইপোথার্মিয়া হবে। কোয়াগুলোপ্যাথি হচ্ছিল ট্রু, আর হচ্ছে অ্যালকালোসিস এটা হলো ফলস, এটা হবে অ্যাসিডোসিস হবে, আর সেপসিসটাও ফলস। বেসিক্যালি আমাদের যে টিস্যু আমাদের ড্যামেজ কন্ট্রোল সার্জারি জিনিসটা কি? ড্যামেজ কন্ট্রোল সার্জারি হচ্ছে আমরা যখন একটা রোগীর ট্রমা নিয়ে আসবে, ট্রমা তো শরীরে হচ্ছে বিভিন্ন জায়গায় হয়েছে, এটা অর্গান ড্যামেজ থাকতে পারে, অনেক ইয়ে থাকতে পারে। তো আমাদের মূল ড্যামেজ কন্ট্রোল সার্জারির মূল ইস্যুটা হচ্ছিল আমরা রোগীর হলো কোয়াগুলোপ্যাথি, যেটা আমরা যখন ট্রমার রোগীটাকে যখন প্রচুর ব্লাড লসে থাকে আমরা কি করি, হাইপোভলিমিক হয়ে দেয়, আমরা হচ্ছে প্রচুর পরিমাণে স্যালাইন দিই। স্যালাইন দেওয়ার কারণে কি হয়, আমাদের যে স্যালাইনের মধ্যে নর্মাল স্যালাইনের মধ্যে হচ্ছিল আপনার কোয়াগুলেটিং ফ্যাক্টরসগুলো থাকে না। এমনকি আমরা যখন ব্লাডও দিই, ব্লাড যদি স্টোরড ব্লাড হয় সেগুলোতেও কিন্তু কোয়াগুলেটিং
কোয়াগুলেটিং ফ্যাক্টরসগুলো ডিনেচার্ড হয়ে যাওয়ার কারণে কোয়াগুলেটিং ফ্যাক্টরস থাকে না। এই কারণে যত আপনি ব্লাড দিতে থাকতেছেন আপনি কোয়াগুলেশন ফ্যাক্টর হচ্ছিল ওয়াশ আউট হচ্ছে। এছাড়া হইতেছিল আপনি স্যালাইনটা আমাদের টেম্পারেচার মেনটেন না করার কারণে হচ্ছিল হাইপোথার্মিয়া হইতেছে, এবং হচ্ছিল টিস্যু এবং যেহেতু শকের পেশেন্টের মধ্যে হাইপোক্সিয়া ডেভেলপ করতেছে। এইগুলা কমানোর মূল উদ্দেশ্য থাকে আমাদের ড্যামেজ কন্ট্রোল সার্জারি। ড্যামেজ কন্ট্রোল সার্জারির মূল কাজটা থাকে হলো আপনার হেমোরেজ কমানো, আমার হচ্ছে ইনফেকশন বার্ডেন কমানো, হ্যাঁ, এবং রোগীর ফিজিওলজিকে নর্মাল লেভেলে নিয়ে আসা। তো এই উদ্দেশ্যের জন্য ভিসিয়াস সাইকেলের কোনগুলোকে প্রিভেন্ট করা হয় সেগুলো হচ্ছিল এইগুলোই: টিস্যু হাইপোক্সিমিয়া, হাইপোথার্মিয়া, কোয়াগুলোপ্যাথি এবং অ্যাসিডোসিস। আচ্ছা আচ্ছা, এখন হচ্ছে হ্যান্ডেলবার ইনজুরি। হ্যান্ডেলবার ইনজুরি হচ্ছিল বাচ্চাদের খুব কমন একটা জিনিস হয়, সাইকেল চালানোর সময় যে হ্যান্ডেলবার ইনজুরি হয়। তো হ্যান্ডেলবার ইনজুরি হচ্ছিল কোনখানের মধ্যে আপনার যে ফলোইং অর্গানস আর ইউজুয়ালি ড্যামেজড হচ্ছে প্যানক্রিয়াস, ডিওডেনাম, লিভার, ব্লাডার এন্ড মেসেন্টারি। আপনি এখানের মধ্যে এই প্রশ্নগুলো বারবার আসে, আপনি দেখবেন যে ইউরোলজিতেও খুব কমন আসে আপনার এই ক্লিনিক্যাল সিনারিওর প্রশ্নগুলো, যে আপনার হচ্ছিল একটা বাইক চালাতে গিয়ে পড়ছে, তারপর হচ্ছিল একটা ম্যানহোলের ঢাকনার উপর পড়ছে। তো এই প্রশ্নটা ধরুন ওই হিসাবে পিডিয়াট্রিক ট্রমার জন্য গুরুত্বপূর্ণ। হ্যান্ডেলবার ইনজুরি হয়েছিল প্যানক্রিয়াস, ডিওডেনাম, আচ্ছা লিভার, ব্লাডার না, এবং হচ্ছে মেসেন্টারি। এখানের মধ্যে দেখেন যে দেওয়া আছে যে প্যানক্রিয়াস, ডিওডেনাম এন্ড স্মল ইন্টেস্টাইন এন্ড মেসেন্টারি এগেইনস্ট দ্য স্পাইন। মূলত যে হ্যান্ডেলবার ইনজুরিতে হচ্ছিল এইগুলোই বেশি ইনজুরি হয়, আমাদের আপার অ্যাবডোমেনের যে স্ট্রাকচারগুলো আছে ওগুলাতেই ইনজুরি হওয়ার চান্স বেশি থাকে। আচ্ছা, ইউরোলিথিয়াসিস ইজ কজড বাই হুইচ অর্গানিজম? ইউরোলিথিয়াসিস মানে ইউরেটারের মধ্যে যে স্টোনটা ফর্মেশন হয় সেটা কোনগুলো দিয়ে হয়? ইস্কেরিশিয়া কোলাই, প্রোটিয়াস মিরাবিলিস, ক্লেপশিলা, সিউডোমোনাস অ্যারিজিনোসা, ক্ল্যামিডিয়া ট্রাকোমাটিস। এটা মাইক্রোবায়োলজি রিলেটেড প্রশ্ন। এখানের মধ্যে আছে হচ্ছে যেগুলো হলো ইউরিয়াস প্রোটিন, মনে হচ্ছিল যেগুলো ইউরিয়াস প্রোডিউসিং ব্যাকটেরিয়া আছে সেগুলো দিয়ে হচ্ছিল ইউরোলিথিক স্টোনগুলো হয়, যেহেতু ইউরেট স্টোন বেশি এখানের মধ্যেই। তাহলে এস্কেরিশিয়া কোলাই ফলস, প্রোটিয়াস মিরাবিলিস ট্রু, ক্লেপশিলা ট্রু, আর হচ্ছে সিউডোমোনাস আর হচ্ছে ক্ল্যামিডিয়া ফলস। আচ্ছা, মেডিকেল ইন্ডিকেশনস ফর সার্কামসিশন স্যার, এই কোশ্চেনটা আমি একটু কঠিন করে করছি এই বোঝার ব্যাপারের জন্য, যে এই ধরনের প্রশ্ন কিন্তু আসে। আপনার দেখেন মেডিকেল ইন্ডিকেশনসের মধ্যে কি আমরা ম্যাক্সিমাম সার্কামসিশন হয় হচ্ছে রিচুয়ালি করা হয় আমাদের সোশ্যাল ইন্ডিকেশনের কারণে। মেডিকেল ইন্ডিকেশন যেগুলোর কারণে হচ্ছে প্রিপিউসের যে প্রবলেমের কারণে যে সার্কামসিশন করা হয় সেগুলো কোনগুলো? ফিমোসিস, প্যারাফিমোসিস, ব্যালানোপোস্থাইটিস, ব্যালানাইটিস জেরোটিকা অবলিটারেন্স, আর হচ্ছে রিকারেন্ট ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন। আচ্ছা, আপনি দেখেন ফাইমোসিস কিন্তু ফলস। ফাইমোসিস কেন? ফাইমোসিস কিন্তু টু সাম এক্সটেন্ট আপনার হচ্ছিল যে ফাইমোসিস বলতে বোঝানো হয় হচ্ছিল নর্মাল যেটা ফাইমোসিস বলতে বোঝায় সেটা হচ্ছিল আপনার প্রিপিউস যদি আপনার গ্ল্যান্সটাকে ঢেকে রাখে, তো যদি টোটালি ঢেকে রাখে সেই ক্ষেত্রে কিন্তু সার্কামসিশনের প্রয়োজন নেই। ট্রু ফাইমোসিস হচ্ছে হলো যদি আপনার নন রিট্রাক্টাইল হয়, যেহেতু ফাইব্রোটিক প্রিপিউশিয়াল রিং এর কারণে ট্রু ফাইমোসিস হলে আমরা কিন্তু অপারেশন করব, তো এই কারণে এটা হচ্ছিল ফলস। প্যারাফাইমোসিস হচ্ছে হলো যখন আমরা প্রিপিউসটা রিট্রাক্ট করতে গিয়ে আটকে যাবে, এখানের মধ্যে অবস্ট্রাকশন হবে, সেক্ষেত্রেও এটা ট্রু, এটা ঠিক আছে। ব্যালানোপোস্থাইটিস মানে হচ্ছে প্রিপিউসের এবং গ্ল্যান্সের যে ইনফেকশন, প্রিপিউসের গ্ল্যান্সের ইনফেকশনের জন্য একবারে করব না। দেখেন আপনি রিকারেন্ট ব্যালানোপোস্থাইটিস মানে যদি বারবার ইনফেকশনটা হয় সেক্ষেত্রে আমরা সার্কামসিশন করব। ব্যালানাইটিস জেরোটিকা অবলিটারেন্স এটা একটা প্রি ক্যান্সারাস কন্ডিশন, এটাতে আমরা সার্কামসিশন করব। রিকারেন্ট ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন এটার জন্য আমরা করতে হবে, কারণ বারবার যদি ইনফেকশন হচ্ছে বারবার প্রিপিউসিয়ালের ইয়ের জন্য, তো সেই ক্ষেত্রে আমাদের সার্কামসিশন করতে হবে। আচ্ছা, which of the following statements are true for patients with suffering from congenital adrenal hyperplasia? কনজেনিটাল অ্যাড্রেনাল হাইপারপ্লেসিয়া হচ্ছে হলো এক ধরনের জেন্ডার ডিসমরফিজম, এবং এই ধরনের কোনটার মানে এদের জেনোটাইপ বা ক্যারিওটাইপের মধ্যে কি কি প্রবলেমের কারণে হয়ে থাকে, তো সেটা হচ্ছে বেসিক্যালি কনজেনিটাল অ্যাড্রেনাল হাইপারপ্লেসিয়া ইস্যুটা হচ্ছে আপনার আমাদের মানে এখানের মধ্যে কোন জিনিসগুলো তার থাকে সেটা জানতে চাওয়া হয়েছে। তো ক্যারিওটাইপ ইজ 46XY, gender is female, genital tubercle is present like a small phallus, phallus looks similar to the epispadiasis, আর হচ্ছে vagina opens into the posterior wall of the urethra. আচ্ছা, ক্যারিওটাইপ ইজ 46XY, এটা হলো ফলস। সহজ কথা একটা মনে রাখবেন যে কনজেনিটাল হাইপারপ্লেসিয়ার পেশেন্ট হচ্ছিল সে পেশেন্টটা জন্মগতভাবে বা বায়োলজিক্যালি শি ইজ ফিমেল,
কিন্তু হরমোনাল ইনসেনসিটিভিটির কারণে বা অন্যান্য ইয়ার প্রবলেমের কারণে তার হচ্ছে হলো আপনার যেটা বলা হয় যে জেনেটিক্যালি জেনোটাইপ হচ্ছে হলো ফিমেল, কিন্তু ফেনোটাইপ কিছু কিছু বৈশিষ্ট্য ছেলেদের মতো, এবং এই ছেলেদের মতো বৈশিষ্ট্য হওয়ার কারণে এই বাচ্চাগুলোকে ইনিশিয়ালি কিন্তু ধরে নেওয়া হয় যে ছেলে, পরবর্তীতে দেখা যায় যে তার ফিমেল ফিচারগুলো আস্তে ধীরে পরবর্তীতে ইনকমপ্লিট ওয়েতে আসে। সো ক্যারিওটাইপ 46XY এটা ভুল, এটা হচ্ছে 46XX, মানে ফিমেলদের যে এটা মানে জেনেটিক ওয়াইজ সব ফিমেলদেরই থাকবে। জেন্ডার ইজ ফিমেল, এটাও ট্রু। জেনিটাল টিউবারকেল অ্যাপিয়ার্স লাইক স্মল ফেলাস, এখানেও ট্রু, মানে হচ্ছিল মেয়ে কিন্তু তাদের স্মল ছোট ফেলাসের মতো দেখা যায় যেটা টিউবারকেলটা ডেভেলপ করে। ফেলাস লুক সিমিলার টু দ্য এপিস্পাইডিয়াসিস, এটা হলো ফলস। ফেলাস লুক হবে হচ্ছিল আপনার হচ্ছিল হাইপাসপেডিয়াসিসের মতো, হাইপোস্পেডিয়াসিসের মতো, এবং হচ্ছিল ভ্যাজাইনা ওপেনস ইনটু দ্য পোস্টেরিয়র ওয়াল অফ দ্য ইউরেথ্রা, এটাও ট্রু। একই সাথে এটার সাথে মিলায় পড়তে হবে আসলে আপনার এর পরবর্তীতে দেখবেন যে 46XY যে প্রশ্নটা থাকে যে অ্যান্ড্রোজেন ইনসেনসিটিভিটি সিনড্রোম, ওইখানে আবার জেনেটিক্যালি বাচ্চাটা হচ্ছে হলো ছেলে কিন্তু ফিচার্স ডেভেলপ করে মেয়েদের মতো। তো ওইটার ইয়াটাও এখানের মধ্যে আপনার পেডিয়াট্রিক ইউরোলজির এই প্রশ্নের মধ্যে আছে, আপনারা একটু বেলে পড়ার সময় জিনিসটা একটু দেখে নিন। আচ্ছা, এখন আমরা প্রবেশ করতেছি এসবিএ কোশ্চেনের মধ্যে। তো ওই যে আমরা প্রথমে যে আমরা ইয়েটা পড়লাম, ওই যে চারটা পড়লাম যে ফ্লুইডের ব্যাপারে, ওখান থেকে একটা এসবিএ কোশ্চেন দেওয়া হয়েছে। সেটা হচ্ছে ইন এ পেডিয়াট্রিক পেশেন্ট আন্ডারগোয়িং সার্জারি হুইচ ফ্লুইড ইজ মোস্ট সুটেবল ফর রিপ্লেসমেন্ট অফ দ্য অনগোয়িং লস। অনগোয়িং লসের মধ্যে কোনটা দেওয়া হয়? 0.9% সোডিয়াম ক্লোরাইড স্যালাইন, কলেট সলিউশন, 0.45% জুনিয়র সলিউশন যেটা হার্টম্যান সলিউশন, প্লাজমা লাইট। উত্তরটা হবে হলো হার্টম্যান সলিউশন। মানে অনগোয়িং লস, পেশেন্টের অনগোয়িং লস চলতেছে, সেখানের মধ্যে দুইটা দিব, ওটা হার্টসল অথবা হচ্ছে হলো সোডিয়াম আর পটাশিয়ামের একটা মিক্সচার। হার্টম্যানও কিন্তু আসলে আপনার হার্টম্যানও কিন্তু ডিফারেন্স রেখে সোডিয়াম সাথে পটাশিয়ামও থাকে এখানের মধ্যে। সো আমার কিন্তু পটাশিয়াম এখানের মধ্যে দিতে হবে। এবং আরেকটা জিনিস খেয়াল রাখেন পড়ার সময়, রিপ্লেসমেন্ট অফ দ্য প্রিভিয়াস ফ্লুইড লস আর হচ্ছে অনগোয়িং লস, এটা কিন্তু বেসিক্যালি দুইটা কিন্তু সেম, হার্টম্যান আর হচ্ছিল পটাশিয়াম ক্লোরাইড। আচ্ছা, when a orchidopexy is planned for a palpable undescended testis, মানে আমরা যখন টেস্টিসকে ফিক্স করতে যাই তখন হচ্ছিল কোন টাইম লাইনের মধ্যে সেটা ফিক্স করি? 2 to 4 weeks, 3 to 6 months, 6 to 12 months, 1 to 2 year and 2 to 4 years। এখানে দেখেন কিন্তু সরাসরি উত্তরটা দেওয়া আছে। হ্যাঁ, এটা সরাসরি উত্তরটা দেওয়া আছে 6 to 12 months। এখানের মধ্যে আমাদের পরিষ্কারভাবে বলা আছে 6 থেকে 12 মান্থসের মধ্যে যদি আনডিসেন্ডেড টেস্টিস টোটালি ডিসেন্ড না করে সেক্ষেত্রে আমরা হচ্ছিল প্ল্যান্ড অর্কিডোপেক্সি করি। আচ্ছা, কম্পেয়ার্ড উইথ অ্যাডাল্টস চিলড্রেন লুজ মোর হিট অ্যান্ড ফ্লুইড ডিউ টু, মানে আচ্ছা আমরা এখন 18 নম্বর প্রশ্নে আসতেছি যে কম্পেয়ার্ড উইথ অ্যাডাল্টস চিলড্রেন লুজ মোর হিট অ্যান্ড ফ্লুইড ডিউ টু, মানে বাচ্চারা কি কারণে হচ্ছে হলো বেশি হিট লস করে বা ফ্লুইড লস হয়? সেটা হচ্ছে হলো হাইট টু ওয়েট রেশিও ইজ হায়ার, বডি ফ্যাট টু ওয়েট রেশিও ইজ হায়ার, বডি ফ্যাট টু ওয়েট রেশিও ইজ হায়ার, সারফেস এরিয়া টু ওয়েট রেশিও ইজ হায়ার, সারফেস এরিয়া টু ওয়েট রেশিও ইজ লোয়ার। মানে আমি এখানে কনফিউজ করে দেওয়ার জন্য পরীক্ষার মধ্যে আপনাদের এসবি এর একটা মানে ফিচার থাকে, যেহেতু আপনারা এখন একসাথে অনেকগুলো প্রশ্ন উত্তর দেওয়া হয়, আপনাদের মেন্টাল স্ট্রেসকে মানে এক্সামিন করার জন্য হচ্ছিল এই ধরনের প্রশ্নগুলো দেওয়া হয়, এবং আমি এখান থেকে চুজ করা হয়েছে যে হায়ার লোয়ার আপনার হাইট না ওয়েট, এগুলো আপনারা একটু খেয়াল রাখবেন। হ্যাঁ, উত্তরটা হবে হচ্ছিল সারফেস এরিয়া টু ওয়েট রেশিও ইজ হায়ার, মানে হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে যেটা হয়, বাচ্চাদের ক্ষেত্রে আপনার হচ্ছিল ওজনের চেয়ে তাদের সারফেস এরিয়াটা বেশি থাকে, লস করার জায়গাটা বেশি থাকে। তো তার হচ্ছে হলো হাইটের কথাটা সম্পূর্ণ বলে যাবেন, বডি ফ্যাটও বলে থাকবেন, সারফেস এরিয়া মানে যেহেতু লসটা হচ্ছে কোন জায়গাতে থেকে, সেই লসটা যদি বেশি জায়গা জুড়ে হয় তাহলে হলো বাচ্চারা বেশি পরিমাণে হিট এবং ফ্লুইড লস করে। এই কারণে হচ্ছিল অ্যানেস্থেটিক পিরিয়ডে হচ্ছিল তাদেরকে নানা রকম ভাবে ঢেকে রাখতে হয়, নানা রকম ভাবে আমাদেরকে সেফটি মেজার নিতে হয়। আচ্ছা, ইউজুয়ালি টেস্টিকুলার ডিসেন্ট ইজ কমপ্লিটেড বাই প্রিন্যাটালি 30 উইক, প্রিন্যাটালি 36 উইক, আফটার বার্থ 2 উইকস, 6 আফটার বার্থ 6 উইকস, আফটার বার্থ 3 মান্থস। মানে বাচ্চাদের টেস্টিকুলার ডিসেন্ট কখন হয়? হ্যাঁ, তো এটা হচ্ছিল উত্তরটা হবে হলো প্রিন্যাটালি 30 উইক, মানে জন্মের আগেই হলো যখন বাচ্চার ফিটাসের বয়স থাকে 30 সপ্তাহ, তখন হচ্ছে হলো টেস্টিকুলার ডিসেন্টটা হয়। আচ্ছা, তারপর এখন আসি আমরা হচ্ছিল কিছু ক্লিনিক্যাল কোয়েশ্চেনে।
ক্লিনিক্যাল কোশ্চেন এখন আপনারা দেখবেন যে রেসিডেন্সি পরীক্ষাতেও কিন্তু ক্লিনিক্যাল কোশ্চেনের দিকে ক্লিনিক্যাল সিনারিও বেসড কোশ্চেনের দিকে গুরুত্ব দেওয়া হচ্ছে, আর পার্ট ওয়ানেতে গুরুত্ব সবসময় ছিল। তো আপনারা এই কোশ্চেনগুলো একটু ক্রিটিক্যালি পড়ার চেষ্টা করবেন, এবং আমি আমি একটা সহজ উপায় বলতেছি, যখন আপনার প্রশ্নটা পড়বেন তখন চেষ্টা করবেন যে এখানের মধ্যে থেকে মূল কিওয়ার্ডগুলোকে পয়েন্ট আউট করার। কিওয়ার্ডগুলো আপনার মূলত পরীক্ষাটা হয়ই হলো এই বেসিক্যালি এই জিনিস দেখার জন্য যে আপনি কিওয়ার্ড জায়গাগুলোকে ধরতে পারতেছেন কিনা। আচ্ছা, a 12-year-old boy came to the emergency department with a sudden severe pain in the testis. The patient had no complaint of nausea, vomiting, blue dot sign is positive. The cremasteric reflex is found absent. Which diagnosis is most likely? Incarcerated inguinal hernia, infected hydrocele, torsion testis, torsion of the appendix testis, epididymoarchitis. প্রতিটাই কিন্তু অ্যাকিউট টেস্টিসের অ্যাকিউট স্ক্রোটামের কয়েকটা কজ দেওয়া আছে। এর মধ্যে কোন কজটা হবে, এটার মধ্যে উত্তর হবে টরশন অফ দ্য অ্যাপেন্ডিক্স টেস্টিস। এই যে ব্লু ডট সাইনটা আছে আপনার আল্ট্রাসাউন্ডে পাওয়া যায়, এই ব্লু ডট সাইনটা হচ্ছিল অ্যাপেন্ডিক্স টরশন অফ অ্যাপেন্ডিক্স টেস্টিসের একটা প্যাথোগনোমিক সাইন। এই যে রেমনেন্ট অফ দ্য অ্যাপেন্ডিক্স ছিল রেমনেন্ট। আর আচ্ছা, আমরা এখন 20 নম্বর প্রশ্ন আসতেছি। এটা হচ্ছে একটা ক্লিনিক্যাল সিনারিও বেসড প্রশ্ন। আপনার এখন দেখবেন যে রেসিডেন্সি কোশ্চেনের মধ্যে দেখবেন যে প্রচুর পরিমাণে ক্লিনিক্যাল সিনারিও বেসড কোশ্চেনের দিকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। তো আর পার্ট ওয়ানের জন্য তো সবসময় এই প্রশ্নগুলো গুরুত্ব ছিল। আপনারা হচ্ছিল এই প্রশ্নগুলোর মধ্যে মূলত হচ্ছিল কি পয়েন্টগুলো আপনারা একটু দাগানোর চেষ্টা করবেন, এবং প্রশ্নগুলো খেয়াল করবেন যে ওই জায়গাগুলো ভুল হয় কিনা, মানে ওই জায়গাগুলো উত্তরের জন্য আপনার খুবই গুরুত্বপূর্ণ। দেখেন এই ক্লিনিক্যাল সিনারিওটা দেখেন। A 12-year-old boy came to the emergency department with a sudden severe pain in the testis. The patient has no complaint of nausea and vomiting, and the blue dot sign is positive. Cremasteric reflex is found absent. Which of the diagnoses is following most likely? Incarcerated inguinal hernia, infected hydrocele, torsion testis, torsion of the appendix testis, and epididymoarchitis. এখানে আমরা দেখেন অনেকগুলো ইনফরমেশন আছে, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যদি আপনি দেখেন এর মধ্যে কিন্তু যে ব্লু ডট সাইন, আপনার কিন্তু এটা হচ্ছে প্যাথোগনোমিক ফিচার কোন একটা ডিজিজের, এবং আপনাকে যদি ওই ডিজিজটা জানেন তাহলে কিন্তু আপনার প্রশ্নের উত্তর দেওয়া সহজ হবে, কারণ এগুলো প্রতিটাই কিন্তু আপনার অ্যাকিউট স্ক্রোটামের কজ। কিন্তু এর মধ্যে যেটা হলো আপনার সবচেয়ে সঠিক সেটাই হলো সিঙ্গেল বেস্ট অ্যান্সার হিসেবে ওটাই সঠিক উত্তর হবে। আচ্ছা, সেটা হলো টরশন অফ দ্য অ্যাপেন্ডিক্স টেস্টিস। হ্যাঁ, কারণ হচ্ছে এই দেখেন আমরা অ্যাপেন্ডিক্স টেস্টিসের একটা ফিচার হচ্ছিল যে অ্যাপেন্ডিক্স টরশন মোস্ট কমনলি ইন দ্য 7 to 14 years on examination small area just above the testis may be tender, occasionally a dark mass is visible known as the blue dot testis। হ্যাঁ, ওই ডার্ক মাসটা হচ্ছে ব্লু ডট সাইনটা হচ্ছিল অ্যাপেন্ডিক্সের উপরে, টেস্টিসের উপরে যে অ্যাপেন্ডিক্সটা থাকে সেটাই হচ্ছিল ইয়া হওয়ার কারণে আপনার হচ্ছিল টরশন হয়ে যাওয়ার কারণে, টর্চুরাস হয়ে যাওয়ার কারণে ওখানের মধ্যে ভেনাস কনজেশন হয়। ওইটাই হইতেছিল যেহেতু স্কিন টোটাল স্কিনটা যেহেতু পাতলা, ওটাই হইতেছিল বাইরে ডার্ক মাস হিসেবে দেখা যায়। তো সেটা হচ্ছে ব্লু ডট সাইন। আচ্ছা, a 4 weeks old boy has come to the emergency department with the complaints of non-bilious projectile vomiting. Which clinical presentation is most important to differentiate between the infantile hypertrophic pyloric stenosis and other infective causes of vomiting? Content of vomiting, visible peristalsis associated with diarrhea, hunger after meal, এবং presence of fever. বেসিক্যালি যেটা হয় যে আপনার ইনফ্যান্টাইল পাইলোরিক হাইপারট্রফিক সিনোসিসের মধ্যে যেটা হয় যে বাচ্চাদের হলো পাইলোরাসটা যেহেতু বন্ধ হয়ে যায় হাইপারট্রফির কারণে, ওইখান থেকে হলো বারবার ভমিটিং হয়। এখন বাচ্চাদের তো আরও বিভিন্ন কারণে ভমিটিং হয়, আপনার হচ্ছে গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল বিভিন্ন ডিজিজ থাকে, আপনার রিফ্লাক্স ডিসঅর্ডার থাকে, দুধ খেলে বমি করে। তো ওইটার সাথে আপনি ওইসব বিভিন্ন ইনফেক্টিভ কজের কারণে ওগুলো তো প্রচুর পরিমাণে ভমিটিং হয়। তো এগুলোর সাথে আপনি হচ্ছিল ইয়ার কীভাবে ডিফারেন্স করবেন, আপনার হচ্ছিল ইনফ্যান্টাইল হাইপারট্রফিক পাইলোরিক স্টেনোসিস এই 5টা সিমটমের মধ্যে সেটা হচ্ছে হলো হাঙ্গার আফটার মিল, মানে আপনার হচ্ছে হলো পোস্টপ্রান্ডিয়াল হাঙ্গার আর কি, মানে আপনি হচ্ছে খাচ্ছেন বমি করে দিচ্ছে বাচ্চার কিন্তু খিদা থাকতেছে। যদি আপনার সিস্টেমিক কোনো ফিচার হয়, আপনার ভাইরাল বা কোনো ব্যাকটেরিয়াল কোনো ডিজিজের কারণে সিস্টেমিক ডিজিজ হয়, তার কিন্তু টোটালি আপনার হচ্ছে হলো অ্যানোরেক্সিয়া। আমরা জানি যে সিস্টেমিক ফিচার্স একটা গুরুত্বপূর্ণ জিনিস হলো অ্যানোরেক্সিয়া, খাবারের ইচ্ছাটা কমে যায়। কিন্তু হাইপারট্রফিক সিনোসিস কিন্তু বাচ্চাদের খাওয়ার ইচ্ছাটা কমে না, সে বারবার চেষ্টা করে খাওয়ার। সো এটা হলো খুব গুরুত্বপূর্ণ একটা ডিফারেন্সিয়েটিং পয়েন্ট। ইনফেক্টিভ কজ বিকজ অফ পোস্টপ্রান্ডিয়াল হাঙ্গার, মানে খাওয়ার পরেও খিদা থেকে যাচ্ছে। আচ্ছা, মোস্ট অফ দ্য ইন্টারসেপশন আর হুইচ ভ্যারাইটি, মানে বিভিন্ন ভ্যারাইটির ইন্টারসেপশন আমরা যেহেতু জানি, এটা যেহেতু টেলিস্কোপিক ইনভ্যাজিনেশন যেটা বলা হয়, মানে আমাদের গাটের একটা অংশের উপর দিয়ে একটা অংশ আরেকটা অংশের ভিতরে ঢুকে যায়। হ্যাঁ, তো
তো এটা হচ্ছিল ধরো যে প্রক্সিমাল অংশ আর এটা হচ্ছে ডিস্টাল অংশ। তো এইটার নামকরণ করা হয় প্রক্সিমাল টু ডিস্টালের যে অংশটা থাকে সেটার উপর ভিত্তি করে। কোন ধরনের ভ্যারাইটি সবচেয়ে কমন ইন্টারসেপশনের মধ্যে? ইলিওকোলিক, কোলোকলিক, ইলিও আলিয়াল, জেজুনো আলিয়াল, জেজুনো জেজুনো। এর মধ্যে উত্তরটা আমরা জানবো, দেখেন ইলিওকোলিক এ। এটা সরাসরি প্রশ্ন দেওয়া আছে যে 80% আর ইলিওকোলিক, হ্যাঁ। এবং ইলিওকোলিক ইন্টারসেপশন কোথায় হয়? ইলিওসিক্যাল ভালভে হয়। কোনটাতে কোনটাতে হচ্ছিল আপনার লিড পয়েন্ট হিসেবে কাজ করে, হচ্ছিল পিয়ার্স প্যাচ, এগুলো সবগুলো কিন্তু ইনফরমেশন এখানে দেওয়া আছে। আপনার এখানে প্রতিটা পয়েন্টের থেকে কিন্তু এসবিএ এমসিকিউ আসার মতো খুব গুরুত্বপূর্ণ। আপনারা এই জায়গাগুলো পয়েন্টগুলো একটু ভালো করে পড়বেন। আচ্ছা, হাউ ectopic gastric mucosa is diagnosed in Meckel's diverticulum? Meckel's diverticulum হচ্ছিল আমরা জানি যে একটা হচ্ছিল আমাদের ইন্টেস্টাইনের মধ্যে যদি হয়, একটা হলো সাইড ট্র্যাক্টের মধ্যে একটা ডাইভার্টিকুলাম ডেভেলপ করে, সেখানের মধ্যে একটোপিক গ্যাস্ট্রিক টিস্যু থাকে। তো সেটা কোন টেস্টের মাধ্যমে ডায়াগনোস করা হয় সেটা হলো এই প্রশ্ন করা হয়েছে। আল্ট্রাসোনোগ্রাফি, ব্যারিয়াম এনামামিল, সিটি স্ক্যান, এন্ডোস্কোপি অ্যান্ড টেকনিশিয়াম 99 স্ক্যান। উত্তরটা হচ্ছিল টেকনিশিয়াম 99 স্ক্যান। এবং হচ্ছিল একটোপিক গ্যাস্ট্রিক মিউকোসা ডায়াগনোস করা, এটাই হলো সিস্টেম। ঠিক আছে। আচ্ছা, এ পেশেন্ট ইজ সাফারিং ফ্রম biliary atresia is skin for which virus? হেপাটাইটিস এ, বি, সি, সাইটোমেগালোভাইরাস, এপস্টেইন-বায়ার ভাইরাস। এই জিনিসটা আমি প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে যে এইটুকু খুবই আনলাইকলি একটা জায়গা থেকে আমি প্রশ্নটা মানে উত্তরটা আমি ধরে নিয়ে আসছি। এটা হচ্ছে আপনার মানে কেন গুরুত্বপূর্ণ জিনিসটা হচ্ছে, এটা নিওনেটাল সার্জারির একটা অংশে, যে ধরেন আপনার কনজেনিটালি এইসব ডিজিজ থাকলে এইসব ডিজিজের জন্য স্ক্রিনিং করা হয়। আমরা বিগত বছরের প্রশ্নগুলো অ্যানালাইসিস করে দেখছি যে আপনার যেহেতু স্যারদের একটা মাইন্ডসেট থাকে যে আমরা এখানের মধ্যে প্রতিযোগিতাপূর্ণ প্রশ্ন করব, সো তারা চেষ্টা করে যে একটু কনফিউজিং বা ভ্যারাইটি যেগুলোতে চার্ট বক্সের মধ্যে একটু অন্যরকম প্রশ্ন আছে এগুলোকে সিলেক্ট করেন। তো আপনারা হচ্ছিল এই প্রশ্নগুলো যেন গুরুত্ব দিয়ে পড়েন, ওইটার জন্য আমি একটু কঠিন কোশ্চেনটা করছি। এ, বি, সি, সাইটোমেগালোভাইরাস, এপস্টেইন-বায়ার ভাইরাস, মানে যেহেতু biliary atresia মনে হতে পারে যে আপনার উত্তরটা হবে এ, বি, সি, কিন্তু উত্তরটা হচ্ছিল সাইটোমেগালোভাইরাস। এবং এটা আপনার পরীক্ষা আমাদের ইয়েতে দেওয়া আছে যে কোন এখানের মধ্যে যেটা বড় চার্ট আছে নিওনেটাল সার্জারি বইতে চ্যাপ্টারটার মধ্যে, সেখানের মধ্যে কোন ডিজিজ থাকলে কোন ডিজিজের আপনার স্ক্রিনিং করা হয় খুব উল্লেখ করা আছে। আপনারা এগুলো হচ্ছিল যে গুরুত্বপূর্ণ সেগুলো আমরা একটু দাগায় দিচ্ছি এবং হচ্ছিল আপনার ক্লাসের মধ্যে এগুলো পড়ানোর চেষ্টা করি। আপনারা এই ক্লাসগুলো খুব ভালো মতো অ্যাটেন্ড করবেন। আচ্ছা, why unchecked blood loss in neonatal patients leads rapidly to hypotension? Less total blood volume, reduced cardiac stroke volume, reduced cardiac contractility, decreased hematopoiesis, এবং underdeveloped baroreflex. বেসিক্যালি যেটা বলা হচ্ছে যে পেডিয়াট্রিক বাচ্চাদের ক্ষেত্রে যদি ব্লাড লস হতে থাকে, যদি আপনি বন্ধ না করতে পারেন, মানে আনচেক ব্লাড লস হয়, তাহলে তার কোনটার কারণে তার হাইপোটেনশন গ্রিভিয়াস লেভেলে হাইপোটেনশনের ফেরত যায়। এখন হচ্ছে আমাদের এখানের মধ্যে এসবি এর যেটা প্রশ্নটা থাকে যে সিঙ্গেল বেস্ট অ্যান্সারে আমরা কি চেষ্টা করি যে সবগুলোই হতেছিল সঠিক উত্তর থাকে, হচ্ছিল এর মধ্যে কোনটা বেশি সঠিক সেটাকে আমরা ফাইন্ড আউট করার চেষ্টা করি। তো এর মধ্যে দেখেন উত্তরটা হবে হচ্ছিল আন্ডার ডেভেলপড বায়োরিফ্লেক্স, অর্থাৎ হচ্ছে 5 নম্বরটা। এটা হলো আপনার ওই ইয়াতেই আছে, আপনার নিওনেটাল সার্জারির একটা চ্যাপ্টারের মধ্যে আছে, কার্ডিওভাস্কুলার মধ্যে কোনখানে কারণে হাইপোটেনশন হয়, আন্ডার ডেভেলপড বায়োরিফ্লেক্সের কারণে। এটাই এসবির উত্তর। আচ্ছা, হোয়াট ইজ গিভেন থ্রু এনজি টিউব ইন এ পোস্ট অপারেটিভ পেশেন্ট সাফারিং ফ্রম মেকোনিয়াম আইলিয়াস টু লুজেন দ্য রেসিডুয়াল মেকোনিয়াম? মেকোনিয়াম আইলিয়াসের একটা পেশেন্টের মেকোনিয়াম আইলিয়াসটা যদি ইয়া করেন, সেটা হচ্ছিল আপনার আমরা যখন ইয়া হয় বাচ্চাদের যে মেকোনিয়াম থাকে সেটা হচ্ছিল স্টমাক, আমাদের যখন ইয়াতে ভিতরে ঢুকে আমাদের স্মল ইন্টেস্টাইনে গিয়ে হইতেছিল ব্লক করে দেয়, সেটাই হচ্ছিল আমরা মেকোনিয়াম আইলিয়াসের সিমটম। তো সেটা হচ্ছিল কিভাবে ওয়াশ করতে হয় পোস্ট অপারেটিভ সার্জারির মাধ্যমে। হাইপারটোনিক স্যালাইন, সোডিয়াম ডায়াট্রায়াজেট, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড সলিউশন, এন অ্যাসিটাইলসিস্টিন, আর হচ্ছে মেগলোমিন আয়োথ্যালামেট। তো উত্তরটা হচ্ছিল এন অ্যাসিটাইলসিস্টিন। দেখেন পোস্ট, এখানে আমাদের খুব ইন্টারেস্টিং জিনিসটা যে হলো যখন আপনার হচ্ছিল ইয়া থাকে পোস্ট অপারেটিভ পিরিয়ডে আমরা দেই হচ্ছিল এন অ্যাসিটাইলসিস্টিন,
কিন্তু যদি আপনার অপারেশনের আগে যদি হয়, অপারেশন যদি না করা হয়ে থাকে, তাহলে কিন্তু আমরা হচ্ছিল হাইপারসমোলার কন্ট্রাস্ট এনেমা দিয়েই হচ্ছিল এই করা যায়, ম্যানেজ করা যায় সিম্পল কেসের ক্ষেত্রে। সো আমি এটাকে একটু করার জন্যই হচ্ছিল এই প্রশ্নটা দিছি যে অপারেশন আগে যদি হয় তাহলে ডায়াট্রায়াজোয়েট বা সোডিয়াম ডায়াট্রায়াজোয়েট ওটা ইউজ করা যেতে পারে, পরে হলে এনএসিটাইলসিস্টিন হবে। আচ্ছা, এবার হলো আরেকটা ক্লিনিক্যাল সিনারিও হচ্ছিল প্রিটার্ম বেবি ইন এনআইসিইউ ওয়াজ ডায়াগনোজড উইথ হ্যাভিং নেক্রোটাইজিং এন্টারোকলাইটিস, হুইচ পার্ট অফ দ্য ইন্টেস্টাইন ইজ মোস্ট লাইকলি টু বি ইনভলভড, কোলন, ইলিয়াম, জেজুনাম, ডিওডেনাম অ্যান্ড রেকটাম। নেক্রোটাইজিং এন্টারোকলাইটিস হচ্ছিল নিওনেটাদের জন্য খুবই ভয়ঙ্কর একটা ক্লিনিক্যাল কন্ডিশন। তো এই অংশটা কোন অংশে সবচেয়ে বেশি হয় সেটাই হলো জানতে চাওয়া হয়েছে। এটা হচ্ছিল আমাদের কোলনে হচ্ছিল এন্টারোকোলাইটিস। আপনার কোলাইটিস দিয়ে শব্দটা মনে রাখতে পারেন যে কোলনের মধ্যেই হয় এটা বেশি। কমনলি ইনভলভ দ্য কোলন অ্যান্ড টার্মিনাল আইলিয়াম, লেস কমনলি জেজুনাম অ্যান্ড হচ্ছিল রেয়ারলি দ্য ডিউডেনাম। এটা হচ্ছিল প্রশ্ন। আচ্ছা, a 4-year-old child came to the emergency department following an accident. After thorough examination investigation, a grade 4 renal injury was diagnosed. Patienটের grade 4 renal injury হয়েছে। renal injury criteria আছে ট্রমার চ্যাপ্টারটার মধ্যে দেখবেন। তো what investigation will be advised to the patient to assess his or her renal function? মানে হচ্ছে ট্রমা পেশেন্টের, রেনাল ট্রমা পেশেন্টের আমরা ফাংশন অ্যাসেসমেন্টের জন্য আমরা কি করি? আইভিইউ, ক্রিয়েটিন ক্লিয়ারেন্স রেট টেস্ট, নন কস্টাস সিটি, ডিটিপিএর এনোগ্রাম, ডিএমসি স্ক্যান। আচ্ছা, এখন দেখেন আইভিইউ হচ্ছিল অ্যানাটমিক স্ট্রাকচার আমরা দেখতে পারবো, অ্যানাটমিক কন্টিনিউটি দেখতে পারবো, ইউরেটার এবং হচ্ছিল পেলভিসের। সো এটা হচ্ছিল প্রথম বাদ হয়ে যাচ্ছে। নন কন্ট্রাস্ট সিটিকে আমরা হচ্ছিল ওটাও অ্যানাটমিক স্ট্রাকচারের জন্য ইউজ করা হয়। ক্রিয়েটিন ক্লিয়ারেন্স টেস্ট হচ্ছিল এটা মানে আমাদের প্রাইমারি লক্ষ্য না, আমাদের দেখেন দুইটার মধ্যে সবচেয়ে বেশি কনফিউশন হতে পারে ডিটিপিএ রেনোগ্রাম আর ডিএমসি স্ক্যান। ডিটিপিএ রেনোগ্রাম হচ্ছিল আপনার, ডিএমসি স্ক্যান হতেছিল আমাদের একটা স্ট্যাটিক পিকচার দেয়, আর ডিটিপিএ রেনোগ্রামটা হতেছিল আমাদের একটা ডাইনামিক পিকচার দেয়। আমরা মনে রাখবেন যে ডিটিপিএ রেনোগ্রাম হতেছিল মূলত ব্লাড ফ্লো, আপনার ট্রমা পেশেন্টের যদি কিডনির ব্লাড ফ্লো দেখার জন্য হচ্ছে মূলত ডিটিপিএ রেনোগ্রামটাতে করা হয়। উত্তরটা হবে ফাংশনাল অ্যাসেসমেন্ট করা হয় আসলে ডিএমসি স্ক্যানের মাধ্যমে। উত্তরটা হচ্ছিল ডিএমসি স্ক্যান, ডাইমার্কাপটোপ সাকসিনিক অ্যাসিড স্ক্যান। এটা দিয়ে হচ্ছিল আমাদের ফাংশনাল টেস্ট করা হয়। আচ্ছা, a pediatric patient suffering from abdominal trauma is recovering slowly was advised for second CT scan to assess what? একটা পেশেন্ট অ্যাবডোমিনাল ট্রমা নিয়ে আসছে, পেডিয়াট্রিক পেশেন্ট, তার হচ্ছে হলো রিকভারি স্লো হচ্ছে, মানে তার প্রথম ইনিশিয়ালি আপনি হতেছিল যে দেখলেন যে অবজারভেশনে রাখলেন, তো সেইভাবে যখন আপনি রিকভারি প্ল্যান করলেন দেখলেন যে রিকভারি করতেছে না, তাহলে আপনি কি সাসপিশন থেকে আপনি সেকেন্ড সিটি স্ক্যান, প্রথম একটা সিটি স্ক্যান করছেন সেখানে কিছু হয়তো আপনি পান নাই, কারণ সেকেন্ড সিটি স্ক্যান থেকে আপনি কি পাইতে পারেন? সেটা হচ্ছে গ্যাস্ট্রিক পারফোরেশন, জেজুনাল পারফোরেশন, ডিওডেনাল পারফোরেশন, আইলিয়াল পারফোরেশন, কোলোনিক পারফোরেশন। উত্তরটা হবে হচ্ছিল ডিওডেনাল পারফোরেশন। এটার ব্যাখ্যা হিসেবে দেখা হয়েছে যেটা ডিওডেনাল হেমাটোমা যেটা হয়, যদি ড্যামেজ হয়েছে, হেমাটোমা হয়েছে, হেমাটোমাটা হচ্ছিল রেট্রোপেরিটোনিয়ালি হয়। তো ডিওডেনামের রেট্রোপেরিটোনিয়াল যদি হেমাটোমা হয় সেটা হচ্ছিল প্রাইমারি সিটি স্ক্যানে আমাদের ফাইন্ড আউট করা খুব কঠিন হয়। তো সেই ক্ষেত্রে এই ডিওডেনাল হেমাটোমা যখন আপনার পারফোরেশনে পরিণত হয় তখন দেখা যায় যে পেশেন্টের রিকভারি স্লো হয়ে যাচ্ছে। তো আমরা সেকেন্ড সিটি স্ক্যানের মাধ্যমে উদ্দেশ্যটা থাকে এই ডিওডেনাল পারফোরেশনটাকে ফাইন্ড আউট করা। Contrast CT should be considered if there is deterioration of the patient, particularly slow. আচ্ছা, তো হচ্ছিল 30 হচ্ছিল a pregnant woman came for antenatal ultrasound scan and found out the fetus is suffering from antenatal bilateral hydronephrosis with decreased amniotic fluid. Which of the following is most likely the diagnosis? Ureteropelvic junction obstruction, posterior urethral valve, uretero-vesical junction obstruction, আর হচ্ছিল ডুপ্লেক্স ইউরেটার আর ইউরোলিথেসিস। এখন দেখেন আমি যদি একটু ছবি এঁকে দেখাই আপনার কোশ্চেনটা, বেসিক্যালি আমাদের কি হচ্ছে বাচ্চার জন্য আসছে একটা প্রেগনেন্ট মা, সে হচ্ছিল নিওনেটাল পেশেন্টের মধ্যে, ধরা যাক আমরা যদি ব্লাডারটা যদি আঁকি, আমরা যদি প্রথম কিডনিটা আঁকি বাচ্চাটার ক্ষেত্রে, কিডনির দুই পাশের কিডনি, হ্যাঁ, কিডনির যে পেলভিসের মধ্যে হচ্ছে ইউরেটার দুটা, কিডনি আর হচ্ছিল পেলভিস থেকে ইউরেটার দুইটা, এখানের মধ্যে হচ্ছে ব্লাডারের মধ্যে আসতেছে, ধরলাম হচ্ছে ব্লাডারে, হ্যাঁ, আর এখানের মধ্যে হচ্ছে ইউরেথ্রা যদি হয়, ঠিক আছে। এখন কোয়েশ্চেন হইতেছে হচ্ছিল আমরা যখন অ্যান্টেনেটালি আমরা চেক আপ করতেছি, আমার কোনখানে ব্লকের কারণে বায়োল্যাটারাল, দেখেন অ্যান্টেনেটাল বায়োল্যাটারাল হাইড্রোনেফ্রোসিস কথাটা খুব গুরুত্বপূর্ণ। আপনি যখন এসবিএস সলিউশন করবেন
আমি প্রশ্নটা এই কারণেই দিচ্ছি যখন আপনার প্রশ্নের উত্তরগুলো যেন একটু বুঝে অ্যান্সার করেন। যদি আপনার ব্লকটা থাকে হচ্ছিল ইউরেটারো পেলভিক জাংশন, মানে ইউরেটারাম পেলভিক জাংশন, এখানে যদি ব্লক থাকে তাহলে হচ্ছিল দেখবেন যে বলা আছে যে আপনার বেলাবে যখন ইউরোলজি পড়বেন যে সিগনিফিকেন্ট হাইড্রোনেফ্রোসিস, অ্যান্টেনাটাল পিরিয়ডে হাইড্রোনেফ্রোসিস সবচেয়ে বড় কজ হচ্ছিল ইউরেটারো পেলভিক জাংশন। কিন্তু আমাদের কিন্তু প্রশ্ন দেওয়া আছে অ্যান্টেনাটাল বায়োল্যাটারাল হাইড্রোনেফ্রোসিস, মানে দুইটা কিডনিতেই কিন্তু হাইড্রোনেফ্রোসিস হতেছে। তার ইউরেটারো পেলভিক জাংশন যদি ব্লক হয় তাহলে একটাতে হওয়ার কথা, মানে এক সাইডে হবে, হ্যাঁ, ইউনিল্যাটারাল। বায়োল্যাটারাল যদি হইতে হয় তাহলে কি দেখেন যে তাহলে কিন্তু হচ্ছে আমার এই জায়গায় বা ব্লাডারের কোনো একটা কন্ডিশনের কারণে হবে যেখানে দুইটাই এফেক্টেড হবে। তো সেটাই হতেছিল একমাত্র আছে হচ্ছে পোস্টেরিয়র ইউরেথ্রাল ভালভ। ঠিক আছে, পোস্টেরিয়র ইউরেথ্রাল ভালভের কারণেই হতেছিল আপনার যেহেতু ব্লাডারে আপনার ইউরিন জমা হতে থাকে, ব্লাডার থেকে হতেছিল বায়োল্যাটারাল হাইড্রোনেফ্রোসিস ডেভেলপ করে। এবং উত্তরটা হয়েছিল, আচ্ছা উত্তরটা দেখবো যে পোস্টেরিয়র ইউরেথ্রাল ভালভ মানে বি। এবং উত্তরটা দেখেন আপনি এখানের মধ্যে হচ্ছিল যে অ্যামনিওটিক ফ্লুইড ইজ প্রিন্সিপালি ফিটাল ইউরিন, মানে প্রিন্সিপালি যখন আপনার হচ্ছে অ্যামনিওটিক ফ্লুইডটা থাকে এটা ফিটাল ইউরিন হয়। এবং যদি কোনো কারণে ব্লক থাকে এটার কারণে হতেছিল আপনার বায়োল্যাটারাল হাইড্রোনেফ্রোসিস ডেভেলপ করে এবং অ্যামনিওটিক ফ্লুইডের পরিমাণ কমে যায়। আচ্ছা, আমাদের ক্লাসের শেষ প্রান্তে পৌঁছে এসেছি। আশা করি আপনারা এমসিকিউ বা এসবিএ কোশ্চেনের ব্যাপারে যে কনসেপচুয়াল যে জায়গাগুলো আছে সেগুলো একটু ক্লিয়ার হতে পারছেন। আপনারা চেষ্টা করবেন যে এগুলো কনসেপচুয়াল এবং মেকানিজমগুলো বুঝে পড়ার জন্য, যাতে আপনাদের পরবর্তীতে এই পরীক্ষাগুলো উত্তর করতে সুবিধা হয়। ধন্যবাদ আপনাদেরকে, আপনার সহযোগিতা।